ওকে, হ্যালো এভরিওয়ান। আজ ফেব্রুয়ারি মাসে 11 তারিখ, আগামীকাল নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে জাস্ট আমরা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রতিদিন নিউজ পেপার রিভিউ করব। আজকে প্রথম আলো পত্রিকার আমরা গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল নিয়েছি। শিরোনামগুলো দেখা যাক। যে দুর্নীতির ধারণা সূচকে মানুষের এক ধাপ অবনমন 14 ছিল, সেটা 13 হয়েছে। আমরা বিস্তারিত পড়বো, এটা জাস্ট শিরোনামগুলো। আমরা সব সম্পাদকীয় পড়বো, যে সংসদ নির্বাচন এবং গণভোট। এছাড়া বিশ্ব রাজনীতিতে একটা আর্টিকেল রয়েছে, যে আন্তর্জাতিক ব্যবস্থা কি ধ্বংসের পথে, ধ্বংসের দ্বার প্রান্তে, প্রযোজ সিন্ডিকেটের একটা আর্টিকেল, এটি আমরা জানার চেষ্টা করব। আন্তর্জাতিক পৃষ্ঠায় রয়েছে পুরো পশ্চিম তীর নিয়ন্ত্রণের পায়তারা, যে ইসরায়েল পশ্চিম তীরে নতুন একটি পদক্ষেপ নিচ্ছে, যে পদক্ষেপের কারণে পুরো বিশ্ব মনে করছে যে তারা পুরো ইসরায়েল ধীরে ধীরে ফিলিস্তিনকে দখল করার যে চেষ্টা করছে বা অপচেষ্টা করছে, এটা আরও দিন দিন তীব্রতর হয়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে যে গত সোমবারে হওয়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তিটি, সেই বাণিজ্য চুক্তির আড়ালে বা অন্তরালে, সেই বাণিজ্য চুক্তির অন্তরালে আসলে কী কী শর্ত বাংলাদেশকে অনুসরণ করতে হবে, সেগুলোর দুটি আর্টিকেল। যে কৃষিপণ্য কিনতে হবে $350 কোটি। এছাড়া সামরিক সরঞ্জাম, জ্বালানি, কৃষি ও খাদ্যপণ্য বেশি আনার শর্ত। এবং সর্বশেষ পাতা আমরা পড়ব বা জানার চেষ্টা করব যে মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ। চলুন শুরু করা যায়। সো প্রথম আলোর প্রথম পাতায় যে আমাদের গুরুত্বপূর্ণ নিউজটি রয়েছে, সেটি হচ্ছে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এক ধাপ অবনমন। যে 2025 সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। 2025 সালে 13তম। আগের বছর 2024 সালে কী ছিল, যেটা 14তম ছিল। তো জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক, এই যে সিপিআই 2025, এই চিত্রটি উঠে এসেছে। সেখানে আরও বলা হচ্ছে যে এই পদ্ধতি অনুসারে এর যে একটা স্কেল দেওয়া থাকে, যে 0 থেকে 100 পর্যন্ত। যদি 0-র দিকে থাকে তাহলে সেটি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। যদি স্কোর 100 থাকে তাহলে সেটি কম দুর্নীতিগ্রস্ত বলা হয়। যদি 0 থাকে স্কোর, তাহলে সেটি বেশি দুর্নীতিগ্রস্ত। আর যদি স্কোরটা 100-র দিকে হয় তাহলে সেটি কম দুর্নীতিগ্রস্ত হবে। তো এরপর 4 পৃষ্ঠায় কলাম একে যাওয়া যাক। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার চর্চায় ব্যর্থ হয়েছে। আচ্ছা, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার চর্চায় ব্যর্থ হয়েছে। বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে অন্তর্বর্তী সরকার স্বার্থের দ্বন্দ্বের জায়গায় আরেকটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। কোনটা রাষ্ট্রীয় স্বার্থ আর কোনটা ব্যক্তিগত স্বার্থ, এই বিভাজন করতে তারা ব্যর্থ হয়েছে। যে রাষ্ট্রীয় স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থ তারা কী করতে পারেনি, ডিস্টিংগুইশ করতে পারেনি। কিন্তু ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে অনেক সময় কি সরকারি সিদ্ধান্তও তারা গ্রহণ করেছেন। এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের মন্তব্য। এখন দুর্নীতির শীর্ষে কারা, বৈশ্বিক চিত্রটা দেখে আসা যাক। 182টি দেশের মধ্যে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে, 1 নম্বর পজিশনে রয়েছে দক্ষিণ সুদান এবং সোমালিয়া। এটা যৌথভাবে প্রথম পজিশনে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং তৃতীয় অবস্থানে রয়েছে 3টি দেশ, ইয়েমেন, লিবিয়া এবং ইরিত্রিয়া। এটি হচ্ছে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ। 1 নম্বরে সুদান এবং সোমালিয়া, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং তৃতীয় অবস্থানে ইয়েমেন, লিবিয়া এবং এরিত্রিয়া। অন্যদিকে যে কম দুর্নীতিগ্রস্ত দেশ কী কী রয়েছে, যে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক, তার দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। সো ডেনমার্ক, ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর, এরা হচ্ছে কম দুর্নীতিগ্রস্ত দেশ। এখন আমাদের প্রতিবেশী দেশের কী অবস্থা। প্রতিবেশী দেশের কিছু অবস্থা রয়েছে, যে প্রতিবেশী দেশের অবস্থা হচ্ছে ভারত এবং মালদ্বীপের অবস্থান কি, স্কোর হচ্ছে 39। পাকিস্তানের স্কোর হচ্ছে 28। দক্ষিণে এসে বাংলাদেশের নিচে আছে শুধু একটি দেশ, সেটা হচ্ছে আফগানিস্তান। আচ্ছা, তালিকাভুক্ত দেশগুলোর রাজনীতি, প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কেও ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও
বিশ্লেষকদের ধারণার ওপর ভিত্তি করে এই সংশ্লিষ্ট দেশকে 0 থেকে শুরু করে 100 এর স্কেলে পরিমাপ করা হয়। এটা হচ্ছে আমাদের দুর্নীতির তালিকায় এবছরের। আচ্ছা, এবার আমরা সরাসরি অভিমত বিশ্লেষণের আর্টিকেলটা দেখে আসি। এটা শুধু একটু রিভিউ দেখবো যে কী হচ্ছে এখানে। যে বাংলাদেশের ডিজিটাল নাগরিকত্ব এটা কী বলেছেন, লিখেছেন রেজওয়ানুল আলম। তিনি বলছেন, বাংলাদেশ যদি সত্যি একটি দায়িত্বশীল ডিজিটাল সমাজ গড়ে তুলতে চায় তাহলে তাকে প্রযুক্তির চেয়ে মানুষকে গুরুত্ব দিতে হবে। মানুষকে বেশি গুরুত্ব দিতে হবে। অ্যালগোরিদমের চেয়ে নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। ভাইরালের চেয়ে সত্য জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। যেটা ভাইরাল হয়েছে মানে যে সেটা সত্য হবে এমনটা না। আর জনপ্রিয়তার চেয়ে বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। যে একজনের ফেসবুকে বা ইউটিউবে এত সাবস্ক্রাইবার বা এত ফ্যান ফলোয়িং, তার মানে যে সে বিশ্বাসযোগ্য, এরকম কোনো কথা নেই। তিনি যদি কোনো ডকুমেন্ট বা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ বা তথ্য দিতে পারেন তবেই সেটা আমরা বিশ্বাস করতে পারি। জনপ্রিয়তার ভিত্তিতে আমরা সেটা বিশ্বাস করব না। এটি কোনো দ্রুত সমাধানের পথ নয়, কিন্তু এটি একমাত্র টেকসই পথ। তো এটার যে কিছু বুলেট পয়েন্ট রয়েছে সেগুলো একটু দেখে আসি। যে বাংলাদেশের ডিজিটাল পরিসরের সবচেয়ে ক্ষতিকর প্রবণতাগুলোর একটি হলো বিদ্বেষমূলক বক্তব্যকে অ্যাক্টিভিজমের মোড়কে উপস্থাপন করা। হ্যাঁ, যে ডিজিটাল পরিসরের সবচেয়ে ক্ষতিকর প্রবণতা যে বিদ্বেষমূলক বক্তব্য, যে কেউ কোনো কথা বলেছে বিদ্বেষমূলক, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে অথবা ব্যক্তিগত স্বার্থে কোনো মন্তব্য করেছে, সেই বক্তব্যগুলোকে অ্যাক্টিভিজমের মোড়কে উপস্থাপন করার মাধ্যমে কি কোনো মব ক্রিয়েট করা হতে পারে। এছাড়াও এখানে প্রায় অনলাইন জনপ্রিয়তাকে বৈধতা হিসেবে ধরা হয়। অনুসারীর সংখ্যা হয়ে ওঠে বিশ্বাসযোগ্যতার মান, যেটা কিছু সময় বললাম। যে ভাইরাল হওয়া মানে কি, যেন সত্য হওয়া, কোনো কিছু ভাইরাল হয়েছে মানে সেটা বিশ্বাসযোগ্যতা বেড়েছে। আচ্ছা, এছাড়াও ডিজিটাল বা নাগরিকত্ব আইন দিয়ে চাপিয়ে দেওয়া যায় না। এটি গড়ে তুলতে হয়। এটি যেন প্রয়োজন নিরাপত্তা ভিত্তিক নিয়ে নয়, বরং নাগরিক সক্ষমতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি। আপনারা চাইলে এই পুরো আর্টিকেলটি পড়ে নিতে পারেন। ডিজিটাল নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি। পরবর্তী আর্টিকেলে যাওয়া যাক। আচ্ছা, এরপর আমরা পড়বো যে সম্পাদকীয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখে আসি যে একটি একাডেমিক রাইটিংয়ের যে এক্সাম্পল বা বেস্ট এক্সাম্পল কীরকম। হ্যাঁ, এটি তার উদাহরণ। যে সম্পাদকীয়টি লেখা হয়েছে যে সংসদ নির্বাচন এবং গণভোট, প্রচার শেষে শান্তিপূর্ণ ভোটের অপেক্ষা, এবং যে শব্দ চয়নগুলো আমরা খেয়াল করি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন। একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এটি শুধু সাংবিধানিক প্রক্রিয়ার অংশ নয়, বরং জনগণের মতামত প্রকাশের এক বড় সুযোগ। ভোট মানে কেবল সরকার গঠন নয়, ভোট মানে মানুষের আস্থা, অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষ, এসব আমাদের রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘমেয়াদের বাস্তবতা। তবে আসার কথা হলো, এবারে নির্বাচনী পরিবেশ তুলনামূলকভাবে শান্ত। সব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা ধরনের প্রচারের মধ্য দিয়েছে সুষ্ঠু প্রতিযোগিতা এবং উৎসবের পরিবেশ সৃষ্টি করেছেন। আচ্ছা, প্রচারণা পর্ব শেষ হওয়ায় এখন শান্তিপূর্ণ ভোটের অপেক্ষা। এই ইতিবাচক প্রবণতা প্রমাণ করে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত সহিংসতা নয়, শান্তিকেই বেছে নিতে চায়। আমরা মনে করি গণতন্ত্রের শক্তি আসলে এখানেই। উত্তেজনার ভিতর থেকেও জনগণ ভোট কেন্দ্রকে বেছে নেয়, সংঘাতের বদলে ব্যালটকে প্রাধান্য দেয়। কিন্তু শুধু আশাবাদে ভর করলেই চলবে না। নির্বাচন সামনে এলেই একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, শান্তিপূর্ণ পরিবেশ নিজে থেকে তৈরি হয় না, এটি কী করতে হয়, এটি তৈরি করতে হয়। আর সেই দায়িত্ব যেমন নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আবার রাজনৈতিক দলগুলোরও। ওকে, প্রথমত রাজনৈতিক দল ও প্রার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কোনো যুদ্ধ নয়, এটি একটি প্রতিযোগিতা। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রতিপক্ষকে সত্য হিসেবে দেখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। উস্কানিমূলক ভাষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো
কর্মীদের দিয়ে শক্তি প্রদর্শন এসব থেকে বিরত থাকা এখন সময়ের দাবি। নেতাদের একটি দায়িত্বশীল বক্তব্য মাঠ পর্যায়ে হাজারো কর্মী সমর্থকদের আচরণ বদলে দিতে পারে। তাই রাজনৈতিক নেতৃত্বকেই শান্তির বার্তা দিতে হবে সবচেয়ে জোরালোভাবে। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। নির্বাচনকালে জনগণের সবচেয়ে বড় চাহিদা হলো নিরাপত্তা ও আস্থা। ভোটার যদি ভয় পায় তাহলে গণতন্ত্র দুর্বল হয়। তাই নিরাপত্তা বাহিনীকে শুধু উপস্থিত থাকলেই হবে না, তাদের আচরণকেও নিরপেক্ষতা ও মানবিকতা থাকতে হবে। আচরণেও নিরপেক্ষতা এবং মানবিকতা থাকতে হবে। কোনো পক্ষপাত বা অতিরিক্ত বল প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, বরং দ্রুত ব্যবস্থা আইনের সমান প্রয়োগের দৃশ্যমান উপস্থিতি পারে সহিংসতা প্রতিরোধ করতে। তৃতীয়ত, ভোট ও সাধারণ নাগরিকদের দায়িত্ব কম নয়। ভোটার এবং সাধারণ যে নাগরিক তাদের দায়িত্ব কিন্তু কম নয়। গণতন্ত্র কেবল রাজনৈতিক দল ও সরকারের বিষয় নয়। এই ক্ষেত্রে কী গ্রহণ করা যেতে পারে? এই ক্ষেত্রে নাগরিকদের দায়িত্ব কতগুলো রয়েছে? গুজব, অপপ্রচার, উস্কানিতে কান না দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করা, শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ, এসব ছোট সচেতনতায় বড় সহিংসতা ঠেকাতে পারে। মনে রাখতে হবে, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষই। সহিংসতার রাজনীতি কখনোই স্থায়ী সমাধান দেয় না। স্থায়ী সমাধান আসে সংলাপ, সহনশীলতা এবং ভোটের মাধ্যমে। এবারের নির্বাচন এবং গণভোট তাই আমাদের জন্য একটি সুযোগ। এর মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে পারি যে বাংলাদেশ শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও পরিণত গণতান্ত্রিক সংস্কৃতির দিকে এগোচ্ছে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা শান্তিপূর্ণ একটি ভোট আয়োজন করতে পারি, তবে সেটি হবে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। 12ই ফেব্রুয়ারি তাই শুধু ভোটের দিন নয়, এটি হতে পারে আস্থার দিন, রাষ্ট্রের প্রতি, গণতন্ত্রের প্রতি এবং নিজেদের ভূমিকার প্রতি। আমরা যদি সবাই দায়িত্বশীল হই, তাহলে এই নির্বাচন ও গণভোট বাংলাদেশকে আরও স্থিতিশীল ও আশাবাদী ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। শান্তিপূর্ণ ভোটই হোক আমাদের অঙ্গীকার। এই আর্টিকেলটি শুধু আমি রিডিং পড়েছি, আপনি দেখতে পারেন, এটা খুব ভালো অ্যাকাডেমিক রাইটিং কিন্তু। ওকে, আমার চলছে নেক্সট আর্টিকেলে। আচ্ছা, সেটি এখানে রয়েছে যে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক ব্যবস্থা কি সত্যি ধ্বংসের দ্বার প্রান্তে? প্রজেক্ট সিন্ডিকেটের একটি আর্টিকেল। মূল পয়েন্টগুলো দেখে আসা যায় এখান থেকে যে 2026 সালের মিউনিক নিরাপত্তা সম্মেলনের করা একটি জরিপে G7 দেশগুলোর খুব অল্প সংখ্যক মানুষই মনে করেন যে তাদের বর্তমান সরকারের নীতি ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে ভালো করবে। অল্প সংখ্যক মানুষই মনে করেন যে তাদের বর্তমান সরকারের নীতি ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে ভালো করবে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষই মনে করেন বর্তমান নীতির ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা আরও খারাপ হবে। এখানে বলা হয়েছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থার বাধা ধরার নিয়ম ভেঙে দেওয়ার কথা যারা বলেন, তাদের মধ্যে কি সবচেয়ে চেনা পরিচিত মুখ হচ্ছে আমাদের আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নতুন করে সাজাতে গিয়ে সেই ভিত্তিগুলোকে নড়বড়ে করে দিয়েছেন, যেগুলোর ওপর প্রায় 80 বছর ধরে আমেরিকার বিশ্বনীতি দাঁড়িয়েছিল। এখন এই ভিত্তিগুলো ছিল কি? মূলত তিনটে। কী? এক, জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা আর নিয়মকানুন মেনে চলা। 2, বিশ্ব অর্থনীতিকে খোলা রাখা, যে দেশে দেশে বাণিজ্য পারস্পরিক নির্ভরতা বাড়ানো। 3, গণতন্ত্র, মানবাধিকার আর গণতান্ত্রিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে জোর দেওয়া। এই তিনটি মূল কাঠামোর উপর গত 80 বছর ধরে আমেরিকা নির্ভর করছিল, কিন্তু আমাদের দণ্ডনীতির প্রবক্তা ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এই নীতিগুলো থেকে সরে এসে। আচ্ছা, দেখা যাচ্ছে এটার ফিনিশিংয়ে কী দেওয়া আছে। আচ্ছা, যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী দেশ, এই কারণে তার পররাষ্ট্রনীতির বদল গোটা বিশ্বকে প্রভাব ফেলবে। এটা কিন্তু স্বাভাবিক যে শক্তিশালী তার পররাষ্ট্রনীতির বদল গোটা বিশ্বে প্রভাব ফেলবে, এটা ঠিক। কিন্তু তাই বলে বাকি দেশগুলো একেবারে অসহায় নয়, যারা আবার পুরনো ধাঁচের বড় শক্তির রাজনীতিতে ফিরে যেতে চায় না, তাদের এখনই একসঙ্গে এগোতে হবে। সো যারা
পুরনো ধাঁচের বড় শক্তি রাজনীতিতে ফিরে যেতে চায় না, তাদের একটি দল গঠন করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলে যাওয়া যাক পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, পুরো পশ্চিম তীর নিয়ন্ত্রণের পায়তারা ইসরায়েলের পুরো পশ্চিম তীর নিয়ন্ত্রণের পায়তারা দেখে আসা যাক তারা কী করছে। ইসরায়েল গণমাধ্যমে গত রোববার খবরে জানা যায়, নতুন আইনে দখল করা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীর জন্য জমি কেনা আরও সহজ হবে। হ্যাঁ, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা আরও সহজ হবে। এখন এই 1967 সালে পশ্চিম তীর দখলের পর থেকে এটি ইসরায়েলের নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত। ইসরায়েল পশ্চিম তীর দখল করছে কবে? 1967 সালে। এখন তার এই পদক্ষেপকে বিশ্ব নেতারা কীরকম দৃষ্টিভঙ্গিতে দেখছেন? ইসরায়েলের পদক্ষেপের লক্ষ্য অবৈধ বসতি স্থাপন আরও পাকাপোক্ত করা, পশ্চিম তীরে নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা চাপিয়ে দেওয়া। এখন ট্রাম্পও কিন্তু এটার বিরোধিতা করছে। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি সম্প্রসারণের নতুন পদক্ষেপের বিরোধিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের খবর অনুযায়ী গত সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েলও নিরাপদ থাকে। আচ্ছা, এখন ইসরায়েলের পদক্ষেপ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের, যেটা ইসরায়েল ফিলিস্তিন সংকট, এই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আচ্ছা, আন্তর্জাতিক এখানে ট্রাম্পের চাপে ভেঙে পড়বে কি কিউবা? আচ্ছা, এখান থেকে দু একটি ইনফরমেশন দেখে আসা যাক যে বারাক ওবামার আমাদের সাবেক কর্মকর্তা রিকার্ডো জুনিগা মনে করেন ট্রাম্পের কৌশল ওবামার ঠিক উল্টো। ওবামা চেয়েছিলেন সুযোগ সৃষ্টির মাধ্যমে পরিবর্তন আনতে, আর ট্রাম্প চাইছেন চরম অর্থনৈতিক এবং সামাজিক বিপর্যয় তৈরি করে সরকারকে বাধ্য করতে হবে। ঠিক আছে, ইতিহাসবিদ অ্যাডাফের বলেন, আগের সব ভবিষ্যৎবাণী ভুলপ্রমাণিত হলেও এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ এর আগে সোভিয়েত ইউনিয়ন বা ভেনেজুয়েলার মতো বড় কোনো সাহায্যকারী দেশ কিউবার পাশে ছিল, কিন্তু এখন কিউবা সম্পূর্ণ একা। তো কিউবাতে কিন্তু কী হয়েছে, দেশটির অর্থনীতি এখন খাদ্যের কিনারে, বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ট্রাম্প প্রশাসন কিউবায় জ্বালানি তেল আসা বন্ধ করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের ওপর। তো ট্রাম্প প্রশাসন কী করেছে, যে কিউবায় জ্বালানি তেল আসা বন্ধ করে দিয়েছে। এর কারণে কিউবার বর্তমান অর্থনৈতিক অবস্থা বা সার্বিক পরিস্থিতি হুমকির মুখে। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে যাওয়া যায়। আচ্ছা, পরবর্তী আর্টিকেলটি হচ্ছে যে কৃষিপণ্য কিনতে হবে $350 কোটি, যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুযায়ী প্রতি বছর দেশটি থেকে $3.5 বিলিয়ন কৃষিপণ্য আমদানি করবে বাংলাদেশ, এটা চুক্তিতে আছে, চুক্তি অনুযায়ী। এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার উদ্যোগ নেবে বাংলাদেশ। আচ্ছা, এর মধ্যে থাকবে কি, গম, সয়াবিন বা সয়াবিনজাত পণ্য, তুলা, এবং মোট আনুমানিক মূল্য হবে কি $3.5 বিলিয়ন বা $350 কোটি। বাংলাদেশ বছরে প্রায় $15 বিলিয়ন কৃষিপণ্য কী করে আমদানি করে, $15 বিলিয়ন কৃষিপণ্য আমদানি করে। আচ্ছা, পরবর্তী দেখা যাক। আচ্ছা, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বছরে $3.5 বিলিয়ন কৃষিপণ্য আমদানি করতে হলে বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা আংশিকভাবে পাশ কাটাতে হবে। সরকার হয়তো অন্য দেশে কম দামে পেলেও যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনবে, তবে বেসরকারি খাত সাধারণত সস্তা উৎস থেকে পণ্য আনে। যুক্তরাষ্ট্রমুখী আমদানি বাড়াতে হলে তাদের ভর্তুকি বা বিশেষ সুবিধা দিতে হতে পারে, সেখানে নীতিগত প্রশ্ন উঠতে পারে। ওই আর্টিকেলের সাথে রিলেটেড পরবর্তী আর্টিকেলটি দেখা যায় যে সামরিক সরঞ্জাম, জ্বালানি, কৃষি, খাদ্যপণ্য কিনে আনার যে শর্তগুলো একটু দেখে আসা যায় এক নজরে। যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খাতে কি $600 কোটি। ওকে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খাত থেকে $600 কোটি। এখন যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশকে শুল্ক, শ্রম আইন, ডিজিটাল নীতি, কৃষি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সংস্কার করতে হবে।
এখন একটু শর্তগুলো দেখে আসা যাক। যে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও শিল্প পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদনেই চূড়ান্ত বলে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, দেশটির খাদ্য কৃষি পণ্যের সনদ মেনে নিতে হবে। চুক্তি কার্যকর হওয়ার 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের বাজারজাতকরণে সুযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্রের রপ্তানিতে করছাড় সংক্রান্ত ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশ WTO-এর কাছে কোনো আপত্তি তুলতে পারবে না। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞা বিনিয়োগ নিরাপত্তার নীতির সঙ্গে সমন্বয় করতে হবে। তৃতীয় কোনো দেশের কোম্পানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে কম দামে পণ্য রপ্তানি করলে তা ঠেকাতে হবে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের সংঘাত রয়েছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে এমন দেশ থেকে পারমাণবিক রিঅ্যাক্টর বা জ্বালানি কেনার উপর কড়াকড়ি আরোপের শর্ত রয়েছে। তো এই যে বিভিন্ন শর্তগুলো এখানে দেখা গেল। এখন বাণিজ্য উপদেষ্টা কী বলছেন? আচ্ছা, শেখ বশিরউদ্দিন বলেন যে দুটো বড় অর্জন হয়েছে, তাই না? আমাদের পাল্টা শুল্ক 20% থেকে কমে 19% হয়েছে। আর যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে পোশাক পণ্য রপ্তানি করলে পাল্টা যে শুল্কের হার সেটি কী হবে? সেটি 0 হবে। ঠিক আছে? এখন চাইলে কিন্তু যে কোনো সময় যে এই চুক্তিটি যদি পরবর্তী সরকার বা নির্বাচিত সরকার মনে করে যে এই চুক্তিটি বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আরও টালমাটাল করে দিতে পারে, তাহলে যে কোনো সময় চুক্তিটি প্রয়োজনীয় কারণ দর্শানো সাপেক্ষে বাতিল বা রদ করা যেতে পারে। চুক্তিতে এমন কথারও উল্লেখ রয়েছে। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে যাওয়া যাক। আচ্ছা, এটি আজকের শেষ আর্টিকেল। আমরা এটারও জাস্ট সারসংক্ষেপ জানার চেষ্টা করব। ওকে, এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ। যে মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার যে সুপারিশ এটা করেছে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শ কমিটি। তারা কী বলছে? তারা বলছেন যে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ পাঠ ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে পাবলিক পরীক্ষা সব বিষয়ে নয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার শাখা বিভাজন একাদশ শ্রেণীতে থাকবে এবং অষ্টম শ্রেণীতে কোনো বৃত্তি পরীক্ষার প্রয়োজন নেই। তো মূল পয়েন্টটা হচ্ছে যে মৌলিক বিষয় বাংলা, ইংরেজি, গণিত এবং সমাজ বা বিজ্ঞানের মতো মৌলিক বিষয় শুধু পাবলিক পরীক্ষা হবে, সকল বিষয়ে নয়। এবং এই এসএসসিতে বা মাধ্যমিক বিদ্যালয়ে কোনো বিভাগ রাখা হয়নি, এরকম একটি সুপারিশ। আচ্ছা, ধন্যবাদ। আশা করি আপনার সবাই উপকৃত হবেন।